স্বাগত। আজকে বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। ১৭তম টেস্ট খেলছে বাংলাদেশ। সবচেয়ে কম সময়ে মাইল ফলকে পৌঁছলো আমাদের টাইগাররা। ক্রিকেট ও ক্রিকেটারদের নানা দিক নিয়ে কথা বলতে আজকের আয়োজন ১৭তম টেস্ট। কথা বলতে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সারার হোসেন, আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত, আছেন জাতীয় দলের সাবেক আরেক ক্রিকেটার মাহমুদুল হাসান, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দিচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন ওপিও। স্বাগত আপনাদের। ১৭তম টেস্টে আমরা আসলে সকল ক্রিকেটারকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাতে চাই। আমরা খুবই সৌভাগ্যবান যারা বাংলাদেশের টেস্ট খেলেছেন, সেরকম ৩ জন আছেন আমাদের সঙ্গে। মেহরাব হোসেন ওপিও এসে যোগ দিবেন আমাদের সঙ্গে। আপনাদেরকে প্রথমেই স্বাগত জানাই। আজকে বাংলাদেশে একটা বিশাল, আমি বলবো যে অনেক বড় একটা মাইল ফলক। প্রশ্ন শুরু করার আগে সানা ভাই, এই মুহূর্তে শান্ত ভাই এবং বিকাশ ভাই আপনাদের একটু অনুভূতি একটু জানাবেন। মনে হয় সব আজকের দিনটা মনে হয় এমন একটা ঐতিহাসিক দিন অবশ্যই। আর যেই টেস্ট ক্রিকেটটা শুরু করেছিলাম আমরা শান্তর মাধ্যমে, শান্তর বল ফার্স্ট বল শুরু করেছে শান্তই এক্সপ্রেশনটা শান্তই শুরু করে মনে হয় আজকে বাংলাদেশের প্রথম বল হাতে ধরেছিলেন শান্ত। জি, মানে সত্যি কথা বলতে এটা বিশাল বড় একটা কি বলবো আমাদের গর্বের ব্যাপার যে আমরা ১০০তম টেস্ট খেলছি। আর যারা খেলছেন তাদের সবাইকে অভিনন্দন। আর সত্যি কথা বলতে মাঝে মাঝে নিজে খুব গর্বিত মনে হয় যে মানে আজকে আরো বেশি মনে হচ্ছে যে প্রথম বলটা টেস্টে আমি করেছি। এটা আসলে আল্লাহর কাছে হাজার শুকর যে আমার সেই ভাগ্যটা, সেই সাথে আমার পার্টনার ছিল বিকাশ রানা আর কি, এখন সে আমরা দুজনে আসলে বেসিক্যালি খেলাটা শুরু করি। আর টেস্ট খেলা কি জিনিস আমরা আসলে ওই দিন ওইভাবে বুঝিনি যে টেস্টটা কি, ক্রিকেটটা কি জিনিস আসলে। আস্তে আস্তে আসলে এইগুলোর পরিবর্তন দেখতে পাচ্ছি এবং বাংলাদেশ টিম কিন্তু সেই অনুযায়ী বেশ ভালোই আগাচ্ছেন। রঞ্জন দাস প্রথম ইনিংসে উইকেট পেয়েছিলেন, প্রথম টেস্ট উইকেট পাওয়ার অনুভূতি কেমন ছিল? নাইমুর রহমান দুর্জয় সেই টেস্টে ৬ উইকেট পেয়েছেন সেই ইনিংসে। আপনার উইকেটটির অনুভূতি আসলে সত্যি কথা বলতে আমি ইন দ্যাট টাইম সবচেয়ে জুনিয়র প্লেয়ার ছিলাম ওই টিমের মধ্যে। সবচেয়ে জুনিয়র প্লেয়ার ছিলাম। আসলে ফার্স্ট টেস্ট খেলছি, আসলে টেস্ট মর্যাদা আমরা পাওয়ার পরপরই টেস্টটা খেলেছি। অ্যাকচুয়ালি তখনও ওই ধরনের ফিলিংস কাজ করেছে, বাট একটা টেস্ট খেলার গুরুত্ব যা কতটুকু সেটা পরে বুঝতে পেরেছি অ্যাকচুয়ালি। আর ইন দ্যাট টাইম দেখা গেছে আমাদের দুর্জয় ভাই ৬ উইকেট নিয়েছিল। সবচেয়ে বেশি ফিল করি আমাদের বুলবুল ভাই যে অসাধারণ এক ইনিংস খেলেছিল, সেঞ্চুরি করেছিল, হাবিবুল বাশার সুমন ভাই। সো সত্যি কথা বলতে ২০০০ সালের সেই 10ই নভেম্বর, আই থিঙ্ক সো 10ই নভেম্বর ২০০০ সালের। আর আজকে ১০০তম টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সো সবাইকে অভিনন্দন। আর আমাদের এখন বর্তমানে যে টিমটা আছে, আসলে যাত্রাটা শুরু করেছিল আমাদের যারা সিনিয়র ছিল, আমরা যারা শুরু করে, তো আজকে অনেক কম্পিটিশন বেড়েছে এবং অনেক ভালো ভালো প্লেয়ার আমাদের টিমে আসছে। আশা করি আমরা এই টেস্টেও একটা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। সানোয়ার ভাই, বুলবুল ভাইয়ের ১৪৫ রানের ইনিংসটি আসলে একটি অন্য উচ্চতায় নিয়ে গেছিল। আমার মনে আছে যে আমি তখন প্রথম আলোতে কাজ করি, প্রথম আলো ৮ কলাম শিরোনাম করলো বিস্ময়ের পর বিস্ময় জন্ম দিচ্ছে বাংলাদেশ। সত্যি আমরা বিস্মিত হয়েছিলাম যে ইন্ডিয়ার সাথে চোখে চোখ রেখে এরকম করে খেলাটা আমরা আসলে ঠিক ১৪৫ রান করতে ৫৩৫ মিনিট ক্রিজে ছিলেন তিনি, ৩৮০ বল খেলেছিলেন, যে কোনো বিবেচনায় অসাধারণ। অবশ্যই, কারণ এটা টেস্ট ক্রিকেটটাই কিন্তু আমরা তখন আসলে আমরা যখন টেস্ট স্ট্যাটাসটা পেলাম তখনই হয়তো অনেক সমালোচনা ছিল, অনেকে বলছিল হয়তো আমরা আগে টেস্ট স্ট্যাটাস পেয়ে গিয়েছি। এই ধরনের একটা যেই মুহূর্তে আমরা ক্রিকেট স্টার্ট করলাম, আসলে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট স্ট্রাকচার অতটা স্ট্রং ছিল না, আমরা ফার্স্ট ক্লাস অতটা ইউজড ছিলাম না। টেস্ট ক্রিকেটটা আমরা ওইভাবে আমরা মানে প্রিপেয়ার, সত্যি কথা বলতে ওই ফুল প্রিপেয়ার তো অবশ্যই ছিলাম না। ওই অবস্থায় ফার্স্ট টেস্টে যেই কনফিডেন্সটা বুলবুল ভাইরা দিয়েছিল, হাবিবুল বাশারা দিয়েছিল, শান্তরা যেভাবে শুরু করেছিল, অবশ্যই এটা একটা এক্সট্রাঅর্ডিনারি স্টার্ট করেছিল টেস্ট ক্রিকেটটা স্টার্ট করেছিল। তারপরে যেটা বলতে হবে যে আমরা শুরু করেছিলাম 2000-এ, কিন্তু এরপর থেকে ১০০ টেস্ট আসি খেললাম। এটা রিয়েলি একটা মেমোরেবল ডে আমাদের জন্য। এর মাঝখানে কিন্তু অনেক কিছু হয়ে গিয়েছে। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে হয়তো ভালো করেছি, টেস্ট ক্রিকেটে আমরা সাকিব আল হাসানের মতো ওয়ার্ল্ড ক্লাস নাম্বার 1 টেস্ট ক্রিকেটার পেয়েছি, এবং তামিম, মুশফিক এদের মতো ক্লাস প্লেয়ার বাংলাদেশ ক্রিকেট প্রডিউস করেছে। তবে এর মধ্যে আমি বলবো যে হয়তো বাংলাদেশ ক্রিকেট আরও হয়তো টেস্ট ক্রিকেটটা আমরা ওয়ানডে ক্রিকেটে যেভাবে ইমপ্রুভ করেছি, টেস্ট ক্রিকেটটা হয়তো বা আমরা আরও একটু ভালো করার সুযোগ ছিল। তবে আজকের যেই পর্যায়ে আসছি মনে হয় হয়তো বা যতটা একটু বেশি ভালো যেতে পারতাম, হয়তো বা তাও আমরা খারাপ স্টেজে নাই মনে হয়। শান্ত, আপনি পেভিলিয়নে ছিলেন যখন বুলবুল ভাই সেঞ্চুরি করছেন, হাবিবুল বাশার ভাই যখন ৭১ রানের ইনিংসটি খেলছেন,
মানে অসাধারণ অনুভূতি। এবং পরে আপনি নেমে কিন্তু হার মানেননি, 28 রান করেছিলেন, 3টি 4 মেরেছেন, 1টি 6 মেরেছেন। এবং আমার একদম স্পষ্ট মনে আছে আমি মাঠে ছিলাম মূলত আপনার কারণেই 400 রানের সেই অসাধারণ মাইল ফলক বাংলাদেশ ছয় অনুভূতিটি নট আউট ছিল। আসলে এই কথাটা বলা হয়ে ওঠে না, আপনি কিন্তু তুলেছেন দেখে মনে পড়ছে। আসলে নট আউট ছিলাম মনে হয়। জি, আপনি নট আউট ছিলেন। বিকাশ শেষ, রানা আমি বলি, রানা শেষ। শান্ত ভাই ওই সময় আমাকে বলতেছিল তুই থাক, তুই আউট হইস না, তুই থাক, আমরা দুইজন খেলবো যতক্ষণ খেলতে পারি। আপনারা রানা কিন্তু আপনাকে ভালো সহায়তা দিয়েছিল, 26 বল খেলেছে রানা। আমার সামনে স্কোরশিটটি খোলা, কিন্তু আমার একদম স্পষ্ট মনে আছে যে শেষ উইকেট জুটিতে, এবং আপনাকে খুবই শেষ দিকে খুব অকুত ভয় মনে হচ্ছিল বল আপনি খুব ভালো দেখছেন। জি, আমার ওই দিন আমি ফার্স্ট ইনিংসটা মানে এত মানে ইজি খেলতে পারছিলাম। আমার প্রথমে বুলবুল ভাইয়ের সাথেও কিন্তু কিছুক্ষণ ছিলাম। হ্যাঁ, তো ওনাদের ব্যাটিং দেখে আসলে নিজেরও সাহস বেড়ে গেছিল, আর আমার মানে ব্যাটিংটার প্রতি আমার একটু আগ্রহ বেশি ছিল ওই সময়। এর জন্য দেখা গিয়েছে যে আমি ভয়টা ছিল না আমার, এর জন্য আমি ভালো খেলতে পারি। আমিনুল ইসলাম নবম উইকেটে আউট হয়েছিলেন, নবম উইকেট হিসেবে আউট হয়েছিলেন। 400 রান যখন স্কোরবোর্ডে উঠলো, এবং এক পর্যায়ে ভারত 195 রানে, আমার যতদূর মনে আছে যে ভারতের সব নামি দামি ব্যাটসম্যানরা সব পেভিলিয়নে যখন ফিরে যান, তখন ভারতের রান ছিল হচ্ছে 6 উইকেটে 236। আমরা আসলে সুনীল যোশীকে আর আউট করতে পারেন নাই, বিকজ আমি প্রথমেই বলেছি আমাদের কিন্তু কোনো ধরনের অভিজ্ঞতা ছিল না। আমরা কি ধরনের প্ল্যান নিয়ে খেলা উচিত, ওই ধরনের কিন্তু মানে একটা গেম প্ল্যান নিয়ে যে 5 দিন খেলতে হবে, কিভাবে খেলতে হবে, সেই অভিজ্ঞতার কারণে কিন্তু আমরা ওই দিনটা আসলে সেকেন্ড ইনিংসেও দেখা গিয়েছে যে আমরা ড্রামাটিক কলাপস হলো, 90 রানে আমরা অল আউট হয়ে গেলাম। 90 বোধহয় না, ডিফারেন্ট ক্রিকেট সেটা বোঝা যায় তখনই। বিকাশ উইকেটটা নিয়ে একটু বলবেন যে আমরা আমাদের প্রথম টেস্ট উইকেটটা আসলে কিরকম পেয়েছিলাম। আপনি যেহেতু পেসার, আমরা এরকম প্রায় শুনি যে পেসার বান্ধব উইকেট আমরা আসলে পাই না, আমরা এক ধরনের স্লো বা মিডিয়াম লো টার্নিং উইকেট আমরা পাই, লো বাউন্স যেটার মধ্যে থাকে সেরকম উইকেট আসলে ওই পেসাররা যা উইকেট চান না। রাইট এক্স্যাক্টলি। আসলে ওই সময় আমাদের উইকেটের অতটা ডেভেলপ কিন্তু তখন ছিল না। ডেভেলপ বলতে আই মিন তখন কিন্তু ব্যাটিং সুলভ উইকেটটাই বেশি থাকতো, এবং দেখা গেছে আমরা, আপনি দেখবেন খেয়াল করবেন যে দুর্জয় ভাই 6 উইকেট নিয়েছে, এবং স্পিন সহায়ক প্লাস ব্যাটিংও কেউ চাইলে যে আপনি দেখেন শান্ত ভাই 28 রান করেছে। তো আমরা ব্যাটসম্যানরা যদি একটু রেসপন্সিবিলিটি, পরের সেকেন্ড ইনিংসে রেসপন্সিবিলিটি নিয়ে খেললে আউট করাটা ডিফিকাল্ট ছিল। আর সেই সাথে আমি বলবো যে আগারকার সেকেন্ড ইনিংসে অনেক ভালো বোলিং করেছিল, মেবি আই থিংক সো আগারকার জীবনে যে 2-1টি অকেশনে ভালো বোলিং করেছে, ওই সেকেন্ড ইনিংসে ওর মধ্যে আরেকটা সিরিজ অস্ট্রেলিয়া ভালো করেছিল, অস্ট্রেলিয়া। তো যে কারণে হচ্ছে আমার ওই উইকেটটা আমরা চাইলে, আমরা যদি আসলে দিস ইজ আওয়ার ফার্স্ট টেস্ট, আমরা ফার্স্ট ইনিংস ভালো ব্যাটিং করেছি, সেকেন্ড ইনিংসে আসলে এটা এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার ছিল যে কিভাবে প্ল্যানিং করে খেলতে হবে। মানুষে বলে যে টেস্ট ক্রিকেটটার নামটা টেস্ট, এটা কিন্তু রিয়েল একটা ক্রিকেটারের টেস্ট হয়, তার টেকনিক, মেন্টাল স্ট্রেংথ, টেকনিক সবকিছু কিন্তু টেস্ট এই জায়গাটা হয়। আসলে এই জায়গাটা রপ্ত করার জন্য অনেক সময়ের প্রয়োজন, টেকনিক বলেন, প্রিপারেশন বলেন, সবকিছু। আমরা মনে হয় এই জায়গাটা মানে প্রিপারেশনের জন্য আমার মনে হয় আইডিয়াল প্ল্যাটফর্ম আমাদের অবশ্যই ডোমেস্টিক স্ট্রাকচার। আমরা যতদিন পর্যন্ত আমাদের ওই ডোমেস্টিক স্ট্রাকচারে আমরা ওই ধরনের উইকেট, ওই ধরনের কম্পিটিশন ক্রিকেট তৈরি করতে না পারবো, আমার মনে হয় টেস্ট ক্রিকেটে ওইভাবে টেস্ট ক্রিকেটটা তৈরি করা কিন্তু ডিফিকাল্ট আমাদের জন্য। এখন একটু পরিবর্তন হচ্ছে, যারা ইয়াং জেনারেশন আছেন তারা কিন্তু এখন আর এই ওয়ানডে ক্রিকেট খেলছে না, তারা 2 দিনের খেলা বা 3 দিনের খেলা, যেমন 16, 18, 17 তারা কিন্তু 2 দিন 3 দিনের খেলা, সব 2-3 দিনের খেলা খেলছে। তাদের বেসিক অনেক স্ট্রং হচ্ছে, তাদের সেই ধরনের মেন্টালিটি নিয়ে তারা এখন সামনের দিকে আগাচ্ছে। সো আমার মনে হয় যে ন্যাশনাল টিমের এই আজকে ব্যাটসম্যানদের মানে কম লং ভার্সন ক্রিকেট খেলার জন্যই কিন্তু আজকে আমরা যেভাবে আগাচ্ছি ওয়ানডে এবং টি20 টেস্টে সেভাবে পারছি না। বাট এই জিনিসগুলো এই ইয়াং জেনারেশন যারা আসছে তারা এগুলো কভার করে দিবে, আমি শিওর। শোনা ভাই, যে মনস্তাত্ত্বিক বাধাটার কথা আমরা ব্যাটসম্যানদের ক্ষেত্রে বলছি, সেই মনস্তাত্ত্বিক বাধাটা তো আসলে 30-35 বল ব্যাটের মাঝখানে লাগলে সেটি কেটে যাওয়ার কথা, কিন্তু আমাদের ব্যাটসম্যানরা শুধু 30-35 বল না, 40 করে 50 করে উইকেট বিলিয়ে দিয়ে আসছেন টপ অর্ডার ব্যাটসম্যানরা। সেটিকে বা উইকেট বিলিয়ে দিচ্ছেন বা মনোসংযোগ ধরে রাখতে পারছেন না। আমার মনে সেটির কারণ কি বলবেন? টেস্ট ক্রিকেটটা কিন্তু একটা সেশনে ভালো করলে কিন্তু সারা দিনের মানে প্রতিফলনটা দেখা যাবে না। আপনি যদি 15 সেশন ওভারঅল লাস্ট মতো আজকে আমরা কিন্তু খুব ভালো করেছি আজকের দিনটা, কিন্তু লাস্ট সেশনে যে এমন একটা সিচুয়েশনে এসেছে মনে হয় শ্রীলঙ্কাও লাস্ট স্যাটিসফাইড, ওরাও কিন্তু একটা ভালো শেষ করেছে। যখন 7 উইকেট হেরাতের পার্টনারশিপটা হয়েছে, ওরাও কিন্তু একটা কনফিডেন্স নিয়ে ব্যাক করেছে। কালকে যদি আমরা আর্লি যদি আমরা
ওদেরকে আউট করতে না পারি তাহলে কিন্তু একটা ভালো স্টেজে চলে যাবে তখন কিন্তু মানে 7 উইকেটে 238 Overall আমরা কিন্তু আর 100 রান হলেই তো একটা ভালো স্টেজে চলে ভালো গেল। stage চলে গেল। এই জায়গাটা টেস্ট ক্রিকেটটা কিন্তু কনসেন্ট্রেশনটা লম্বা সময় আপনার টেম্পারমেন্টটা শুধু একটা সেশন না, লম্বা সময় টেম্পারমেন্টটা রাখতে হবে। এই টেম্পারমেন্টটা তৈরি করার জন্য আমাদের ডোমেস্টিক ক্রিকেট অবশ্যই শান্ত বলেছে, অবশ্যই ইয়াং। আমরা যখন টেস্ট ক্রিকেট খেলতে গেছি তখন একটা স্কুল থেকে ইউনিভার্সিটিতে চলে গিয়েছিলাম। স্বাভাবিক এখন ছেলেরা মেন্টালি বলেন ফিজিক্যালি বলেন ওরা তৈরি হয়ে আসছে ওইভাবে যে ওরা জানে যে আমাদের খেলতে হবে, কোন session এ বিরাট কিভাবে কোহলির খেলতে হবে, না হবে, কোহলির সাথে সব খেলতে হবে, মোটামুটি ফিজিক্যালি একটা idea নিয়ে ইমপ্রুভ হচ্ছে। কিন্তু তারপরেও আরো একটি প্রপার প্ল্যান। আপনি বলেন যে আমাদের সবচেয়ে বেশি প্লেয়ার ন্যাশনাল টিম প্লেয়ার কোন জায়গা থেকে? খুলনা। ওই জায়গায় প্রপারলি লিগ হয় না, কোন প্রপার ক্রিকেট হয় না। আবার ময়মনসিং থেকে একসময় আমার প্রচুর প্লেয়ার, গত বছর হাফ ক্রিকেট লিগ হয় না। চিটাগাং আগে অনেক প্লেয়ার আসছে, চিটাগাং প্রপারলি লিগ হয় না। এই জায়গাগুলি বা উইকেট আমাদের ঢাকায় কয়টা মানে ন্যাশনাল টিম ছাড়া ভালো কোন জায়গায় প্র্যাকটিস, কোন ক্লাবের ভালো প্র্যাকটিস ফ্যাসিলিটিস আছে, ভালো উইকেট নেই, প্র্যাকটিস করার জায়গা নেই। এই জায়গাগুলি ইমপ্রুভ করতে হবে, তাহলে হয়তোবা আমরা এই জায়গাগুলি ইমপ্রুভমেন্ট অবশ্যই হচ্ছে, কিন্তু আরো ইমপ্রুভমেন্টের পরিমাণটা আরো টেস্ট বাড়বে ক্রিকেটে অবশ্যই। আর কি basically। ইমপ্রুভমেন্টের বিষয়ে রানা আপনি কিছু বলবেন? আমি মনে করি যে দেখেন আগে আমরা যে টেস্ট খেলতাম যখন বাংলাদেশ টিম আগে টেস্ট খেলতো, দেখা গেছে 3 দিনেই টেস্ট শেষ হয়ে যেত, 4 দিনও মাঝে মধ্যে গড়াতো। বাট আপনি দেখেন এখন যেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফার্স্ট ইনিংসটা ভালো খেলছে, সেকেন্ড ইনিংসে গিয়ে কলাপস করতেছে। কারণ লাস্ট টেস্টটাই চিন্তা করেন, 5th ডেতে গিয়ে কিন্তু অল আউট হয়েছি আমরা। সো আমার মনে হয় সবগুলো উইকেট হাতে রেখে 3টা সেশন আমরা পার করতে পার পারি। করে রাইট। আসলে এই জায়গাটা আমি বলবো যে আমাদের যে এখন যারা ব্যাটসম্যান আছেন, টপ ব্যাটসম্যান যারা, তারা কিন্তু যদি দেখেন তাদের কিন্তু লঙ্গা ভার্সন ক্রিকেট খেলার সংখ্যা খুবই কম। টেস্ট বাদে আমার মনে হয় যে ঘরোয়া ক্রিকেটে যে আমরা যে ফরম্যাটে যে এনসিএল খেলি, বিসিএল খেলি, সেখানে কিন্তু তাদের দেখাই যায় না। এই জায়গাটা মনে হয় তাদের মানে তৈরি করার একটা জায়গা ছিল যে, বা ধৈর্য কিভাবে কোন বলটা খেলতে হবে, ছাড়ার অভ্যাসটা, এখানে কিন্তু তারা সেই জিনিসটি করতে পারতো। বাট কোনো কারণে হয়তো বা তাদের খেলা থাকে, এই থাকে, এই জন্য খেলতে পারছে না। এই জায়গাগুলো আসলে একটু গ্যাপ আছে আমার কাছে মনে হয়। আপনার কাছে কি মনে হয় যে ধরেন প্রতিটা দলই আপনি যদি টেস্ট দল দেখেন যে একজন বা দুইজন অন্তত লম্বা ইনিংস তারা খেলে দেনই, মানে অল্টারনেটিভ। আমাদের এখানে লম্বা ইনিংসগুলি আমরা আসলে 5-6 ইনিংস, 7 ইনিংস, কখনো কখনো 8-10 ইনিংস পর পর পাচ্ছি। সেই অর্থে লম্বা ইনিংস যদি আমি বলি, সাকিব আল হাসান দুর্দান্ত খেললেন মুশফিকুর রহিমকে নিয়ে নিউজিল্যান্ডে, 217 রান করলেন, মুশফিকও হয়তো 156-57 কিছু একটা করলো। তো সেই ধরনের লম্বা ইনিংস না খেললে তো আসলে আপনি টেস্ট বাঁচাতে পারবেন না, টেস্ট বাঁচাতে পারবেন না, মানে 25, 30, 40, 50। আজকে দেখেন চান্দিমলের যদি ব্যাটিংটা দেখেন, 210 বলে 86 রান করেছেন। আপনি বলছিলেন। মানে উইকেট এবং যে সিচুয়েশন ছিল, এই সিচুয়েশনে যে ধরনের ব্যাটিং করা দরকার সে কিন্তু সেরকম ব্যাটিং করে। বিকজ সে কিন্তু তার মানে এইজ লেভেল থেকে বলেন, স্কুল ক্রিকেট থেকে বলেন, সে কিন্তু লম্বা ভার্সন ক্রিকেট খেলে খেলে তার এই অভিজ্ঞতাটা তৈরি করেছে। আমরা কিন্তু যদি দেখেন আমাদের কিন্তু ওরকম ফরম্যাট ছিল না আগে। যারা এখন ন্যাশনাল টিমে এখন যারা খেলছেন তারাও কিন্তু এই ফরম্যাটটা পাননি। বাট এখন যে জিনিসরা পাচ্ছেন সেই জিনিসগুলো কিন্তু এর জন্যই বলছে যে কাভার হয়ে আসবে। আমরা একটা বিরতি নিচ্ছি, আমরা আশা করবো বিরতির পর হয়তো মেহরাব হোসেন অপিকেও আমরা পাবো, কিন্তু বিরতির পর ফিরে এসে যে কথাটি আসলে দর্শকরা খুব আলোচনা করছেন যে এটি বাংলাদেশের শ্রেষ্ঠ টিম কিনা। আমি কিন্তু মনে করি যে বাংলাদেশের টিমের ক্ষেত্রে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে, কিন্তু নির্বাচকরা আসলে সবচেয়ে ভালো টিমটি পেতে আশা করেন। হয়তো ফরমেশনের ক্ষেত্রে আপনাদের কোনো মতামত থাকবে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। সানোয়ার ভাই, এইটাই বাংলাদেশের সেরা টিম কিনা সেটা নিয়ে দর্শকদের অনেক রকম মতামত আছে। যেমন মাহমুদুল্লাহ কেন বাদ পড়লেন, তারপরে মুমিনুলের জায়গা হারানো নিয়ে কথা আছে, আমরা 3 পেসার নিয়ে খেলানো উচিত ছিল কিনা, তাইজুলকে হঠাৎ করে টিমে অন্তর্ভুক্তি করা, যেখানে আরেকটু এই নানা রকম কথা আছে। আপনার কি আসলে টিম ম্যানেজমেন্ট অবশ্যই চায় সবসময় বেস্ট কম্বিনেশন তৈরি করতে। সিলেক্টর বলেন, কোচ বলেন, ক্যাপ্টেন বলেন, সবাই চায়। হয়তো সবসময় হয়তো সবার দর্শকের মিলবে না, বা হয়তো পারফরমেন্সে ওই ক্ষেত্রে হয়তো প্রতিফলন দেখা যাবে না। তো আমি কোনো মতেই মমিনুলের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়াটা এটা নর্মাল ভাবে নেওয়া যায় না। কারণ একটা প্লেয়ার যেখানে টেস্ট অ্যাভারেজ যেখানে অ্যারাউন্ড 55+ টেস্ট অ্যাভারেজ এস্টাবলিশ নিজেকে টেস্ট প্লেয়ার হিসেবে যেভাবে তৈরি করেছে ওয়ার্ল্ড ক্রিকেটে, এমন মনে হয় না 2-1 ইনিংসে খারাপের সময় একটা নতুন প্লেয়ার এক্সপেরিমেন্ট করার মতো। এবং যেহেতু আমাদের একটা এই টেস্টটা খুবই ইম্পর্টেন্ট, এক তো 100 টেস্ট, এটা তো একটা ইম্পর্টেন্ট, প্লাস হলে আমাদের সিরিজ সেভ করার জন্য এই টেস্টটা আমাদের ভালো করা সত্যি ইম্পর্টেন্ট ছিল। মানে নতুন একটা ডেবু করানো মনে হয় না এটা ছিল। যেহেতু মাহমুদুল্লাহ এই টেস্টে নাই, মাহমুদুল্লাহ যদিও একটা ভালো শেপে ছিল না, অবশ্যই প্রুভেন পারফর্মার, হয়তো ভালো শেপে নাই, এই কারণে ওকেও এই স্কোয়াডে নেই। সবকিছু মিলে এত কিছু চেঞ্জ মনে হয় একটা টেস্টে না করলে পারতো। নতুন সানজামুল ঢুকেছে, সবকিছু মিলে মনে হয় না বেস্ট কম্বিনেশন এই টিমটা ছিল, মনে হয় না। আপনি আসলে কোন জায়গায় মমিনুলের অন্তর্ভুক্তিটা চাইছিলেন? মানে মমিনুলকে চাইছিলেন, আর কোনো আপত্তি মানে বোলিং এ
তাইজুলকে ইন্ট্রোডিউস না করে আপনি কি রুবেল বা আমার মনে তাসকিনকে হয় চাচ্ছিলেন? এই ক্ষেত্রে একটা ফাস্ট বোলার হয়তো বা যেহেতু আমাদের লেফট আর্ম স্পিনার সাকিব, প্রুভেন পারফর্মার সাকিব আছে, তারপরে এই আমাদের ইসেও যেহেতু বল করতে পারে, মুসাদ্দাকে যেহেতু ইনক্লুড করতে, মুসাদ্দাকে বল করতে পারে, এই সব কিছু মিলে হয়তো বা আমাদের আরেকটা অপশন যেহেতু মিরাজ ভালো বল করছে, স্পিনিং অপশন অনেকগুলি ছিল, আর একটা ফাস্ট বোলার নিলে হয়তো বা ওই যে আজকে কিন্তু রিয়েলি সকালবেলা কিন্তু মনে হয়েছিল যে হয়তো আমাদের মুস্তাফিজ যে ওয়েতে পারফর্ম করে বোলিং করছিল এবং উইকেট পেয়েছে, সবকিছু মিলে হয়তো বা আরেকটা ফাস্ট বোলার হলে ভালো কিছু হতে পারতো। শান্ত এই সম্পর্কে কোনো কিছু বলবেন? আসলে আমি আমার কাছে মনে হয় যে মমিনুলের রিপ্লেসমেন্টটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা একটু থাকলে ভালো হতো, বাট যাই হোক টিমের কম্বিনেশনের জন্য তাকে বাদ দিয়েছে। বাট পেস বোলিং এর ক্ষেত্রে আমি বললাম দুজনেই ভালো, বাট এই জায়গায় যদি রুবেলকে খেলানো হতো, কারণ রুবেল আমার কাছে মনে হয় যে ও মানে উইকেট টেকিং বলার, ও কিন্তু দেখবেন যে যখনই বোলিং আসে একটা কিছু উইকেটের পাওয়া যায় এবং অ্যাগ্রেসিভ বোলার। আর বিসিএল ওর বোলিং দিয়ে খুব ভালো বল করেছে। সেই জায়গায় আমার মনে হয় সুভাশিসকে যদি জায়গায় যদি রুবেলকে খেলানো হতো, আমার মনে হয় যে আরো কিছু উইকেট তাড়াতাড়ি আসতো, কারণ সুভাশিস ইকোনমিক বোলার এবং সে কিন্তু যদি দেখেন মানে উইকেট টেকিং ওইভাবে কিন্তু সে উইকেট পায় না, কিন্তু রুবেলের কিন্তু উইকেটের নেওয়ার প্রবণতাটা বেশি থাকে। আর মোস্তাফিজ ওকে, আর স্পিনিং সাইডে আসলে যে উইকেটে খেলা হচ্ছে স্লো উইকেট, এখানে স্পিন তিনজন খেলাতে আমার মনে হয় ঠিক আছে। কিন্তু আপনি সুভাশিস থেকে রুবেলকে নেয়ার ক্ষেত্রে বেশি প্রেফার করতেন? আমি করতাম। আর উপরের দিকে কি আপনি মমিনুলকে আমি রাখতেন? আবার সুযোগের জন্যই বলতাম যে খেলো। সেক্ষেত্রে কি কে বাদ পড়তো? সাব্বিরকে আপনি করতেন না? বিকাশ আমি মনে করি যে আসলে মমিনুল টিমে থাকা উচিত ছিল, যেহেতু তার এভারেজটা অনেক বেটার, এবং একটা টেস্ট খারাপ হইতেই পারে, 1-2টা টেস্ট, বাট ওকে রাখা উচিত ছিল। আর মাহমুদুল্লাহ অনেকদিন থেকেই ও টেস্টে কিন্তু পারফর্ম করছিল না, যে একটা সিনিয়র প্লেয়ারের কাছ থেকে কিন্তু সবারই বাংলাদেশের বলেন সবারই এক্সপেকটেশনটা বেশি থাকে। সো যেই কারণে হচ্ছে চেঞ্জেসটা আসছে আমি মনে করি। আর পেস বোলার অবশ্যই একজন দরকার ছিল, সেটা আমি বলবো তাসকিনকে নেওয়া উচিত ছিল, কারণ তাসকিনটা এই কারণেই, কারণ সকালবেলা যে মুভমেন্ট ছিল আর বলে পেস ছিল এবং এগ্রেসিভ বোলার অনেক। সো তাসকিন এবং মুস্তাফিজ এই দুইজন থাকলে আরো সেই ক্ষেত্রে একটা কথা প্রায় চলে আসে যে আমাদের কোচ হাতুড়ি সিং এ আমাদের দল করার ক্ষেত্রে খুব বেশি ভূমিকা পালন করছেন কিনা, বেশি এক্সপেরিমেন্ট করছেন কিনা এবং একক সিদ্ধান্ত নিচ্ছেন কিনা, যার জন্য অবশ্য আজকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের একটি ব্যাখ্যা দিতে হয়েছে, মাহমুদুল্লাহর বাদ দেওয়াতে হাতুড়ি সিং এর কোনো ভূমিকা নেই, সিদ্ধান্ত এখানে আমার, কোচের কথা কেন আসে আমি তা বুঝি না, এই যে মাহমুদুল্লাহ টেস্টে খেলবেন না এটা তো আমার সিদ্ধান্ত, বিসিবি সভাপতি বা কেন? আমার মনে হয় এই কার কিটা রোল এটাই কিন্তু আমরা অনেকে জানি না কোনটা কার রোল। অনেক সময় এটা আমাদের প্রশ্ন এসে যায়, বিসি বোর্ড প্রেসিডেন্ট সিলেকশন নিয়ে কথা বলবে, এটা তো কোনো বোর্ডের আমরা কখনো শুনি না আসলে। এবং যেখানে সিলেক্টররা রয়েছে এবং মজার ব্যাপার আজকে সবাই কথা বলেছে, শুধু সিলেক্টররা কথা বলেন নাই, মানে আমি দেখি না যে সিলেক্টর। আমার মনে হয় বিগত কিছুদিন যদি আমরা খেয়াল করে দেখি, আমার মনে হয় সিলেক্টরদের ভূমিকা খুব মানে স্পষ্ট না। সিলেক্টররা কোনটা সিলেকশন করছে, কোনটা কোচ করছে, কোনটা আলটিমেটলি আমার মনে হয় এই জায়গাটা হয়তো বাই দ্য রেকর্ডের বাই অফ দ্য রেকর্ড যেটা আমরা বুঝতে পারি, যেটা মনে হয় এখন মোস্ট অফ দ্য থিং মনে হয় হাতুড়া সিং এর ডিসিশনেই কাজ করে, হয়তো বা বোর্ড প্রেসিডেন্ট সাপোর্ট তো অবশ্যই লাগবে। এইভাবে যেভাবে হয় আমার মনে হয় বাংলাদেশে যেখানে যে সিলেক্টর আছে, যেখানে হাবিবুল বাশার, সুমন, নান্নু ভাইয়ের মতো এক্সপেরিমেন্ট বাংলাদেশ টিমের প্রুভেন যারা অনেকদিন যাবত সিলেক্টর হিসেবে কাজ করছেন, তাদের মনে হয় আরেকটু ভোকালটা স্ট্রংলি কাজ করা উচিত। আর মনে হয় যে জায়গাটায় মানে হাতুড়া সিং অনেক ক্ষেত্রেই ধরেন অনেক কিছু প্লেয়ার তার চয়েসটা খুব বেশি এস্টাবলিশ করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে আমি বলবো অনেক ক্ষেত্রে সে মুশফিককে আনসেটেল করার জন্য একটা সময় কিন্তু মুশফিক বেশ আনসেটেল ছিল, পারফরমেন্স দিক সবকিছু ছিল, বড় ভূমিকা ছিল হাতুড়া সিং এর। এবং অনেক সময় তার চয়েসটাকে এস্টাবলিশ করার জন্য নো ডাউট সৌম্য সরকার সুপার ট্যালেন্টেড প্লেয়ার, একটা সময় যত খারাপ পারফরমেন্স করেছে ওকে কিন্তু টিমে কন্টিনিউ করেছে, এবং বিকজ সে চেয়েছে তার ওটা প্রমাণ করার জন্য। এই ক্ষেত্রে এই ধরনের সে মমিনুলের ক্ষেত্রে খুব একটা লাইকিং তার নেই, অনেক আগে অনেকে তাকে সুযোগ খুঁজেছিল, যখন সুযোগ তার মানে কোচের ব্যক্তিগত পছন্দ অনেক বেশি কাজ করে, এটা অবশ্যই থাকা উচিত না। এবং সিলেক্টরদের উপরে এত বিরাট ভূমিকা, মানে সিলেক্টররা অনেক ক্ষেত্রেই পাওয়ারলেস। আমরা তো দেখেছি যে বড় প্র্যাকটিসটা হচ্ছে যে কোচ এরকম চাহিদা দিবেন যে আমার 3 জন পেসার দরকার, 2 জন টপ অর্ডার ব্যাটসম্যান দরকার, নাম তো দেওয়ার কথা না। ক্রিকেট কালচার এটাই বলে, ক্রিকেট আমরা যতদিন খেলেছি বা বিভিন্ন দেশের ক্রিকেট মানে সিলেকশন পলিসি যা আছে তা যতদূর জানি
সিলেকশন কোচ বলেন বা ক্যাপ্টেন বলেন, তারা হয়তো তাদের ক্রাইটেরিয়া দিতে পারে আমাদের এই উইকেটে খেলতে যাচ্ছে, আমরা এই ধরনের প্লেয়ার, এই ধরনের সিলেক্টররা সিলেক্ট করবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি সিলেক্টরদের ওভারটেক করে অনেক কিছুই ডিসিশন এসেছে। শান্ত, এই ব্যাপারে আপনার একটু মন্তব্য শুনতে চাই। আসলে আমি সবার যতদূর জানি যে হাতুড়ি সিং এবং যারা সিলেক্টর আছেন তারা বসেই টিম সিলেক্ট করেন। কিছু জিনিস আছে যেগুলো আসলে আমি নট শিওর, সানাভাই যেগুলো বলছেন যে চয়েসিং এর ব্যাপার আছে বা বাদ দেওয়ার একটা প্রবণতা আছে, আমি আসলে এই বিষয়ে একদমই কোনো আইডিয়া নেই। বাট আমি যতদূর জানি যে তারা একসাথে বসে সিলেক্টর এবং কোচ বসে কিন্তু টিম তৈরি করেন। ক্যাপ্টেন, ক্যাপ্টেনও থাকেন কিছু কিছু ক্ষেত্রে। বিসিবি সভাপতির রোলটা এখানে কি? বিসিবি সভাপতি সবকিছু নিজের উপরে নেন যে আমি করেছি বা আসলে এই বিষয়গুলো আসলে একদমই টোটালি আমার আইডিয়ার বাইরে আছে সত্যি কথা। খালিদ ভাই, যেটা হচ্ছে আমি যেটা মনে করি যে আসলে একটা টিম গড়ার ক্ষেত্রে সিলেকশন কমিটি এবং কোচ এদের ভূমিকাটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমার যেটা মনে হয় যে আমাদের বোর্ড প্রেসিডেন্ট হয়তো নিজের শোল্ডারে অ্যাকচুয়ালি টিমটা সিলেকশন ওইখান থেকে আসে, বাট যদি মনে করা হয় যে বোর্ড প্রেসিডেন্ট এখানে হস্তক্ষেপ করছেন তাহলে ডেফিনেটলি সেটা কারোর জন্যই ভালো হয় না। সো আশা করি, আমি মনে করি যে এখানে সিলেকশন কমিটি এবং কোচ বোথ আরো স্ট্রং ভূমিকাতে কাজ করা উচিত। টেস্ট খেলা চলছে বলে একটি প্রশ্ন প্রায় আসে যে আসলে আপনারা যতটা বেশি গুরুত্বপূর্ণ মনে করেন টেস্ট খেলা কি আসলে ততটা গুরুত্বপূর্ণ? এখন তো টেস্ট খেলা আমাদের সংখ্যাও কমে গেছে, 17 বছরে মাত্র আমরা 100টা টেস্ট খেললাম। এটি ওয়ান ডে এবং টি20 যুগ। টেস্ট খেলা আমাদের ভালো করা, সেটি কি আসলে মানে মানে খুব আলংকারিক ভাবেই দরকার, নাকি আসলে আমাদের ক্রিকেটের জন্য দরকার? না, অবশ্যই আপনি যদি ক্রিকেট নেশন হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে চান, আপনার পারফরমেন্স যদি কন্টিনিউয়াস ধারাবাহিকভাবে করতে চান, আপনাদের এই ফরম্যাটে যতদিন আপনি স্ট্রং না হবেন, এই ফরম্যাটে যতদিন ভালো না করবেন, ততদিন পর্যন্ত পারফরমেন্সটা আসবে একসময় ভালো যাবে, একসময় খারাপ যাবে। কিন্তু আপনি যখন এই ফরম্যাটটা টেস্ট ক্রিকেট লঙ্গার ভার্সন যখন আমরা যখন এস্টাবলিশ করতে পারবো, নিজেদের ভালো আরও ইমপ্রুভ করতে পারবো, ধারাবাহিক পারফর্ম করতে পারবো, এটা শিওর। আমরা একটা দেখুন টেস্ট ক্রিকেটার কিন্তু আপনি ওয়ানডেতে বলেন বা টি20তে বলেন সব ফরম্যাটই অ্যাডজাস্ট করতে পারবে, কিন্তু একটা টি20 প্লেয়ার যেখানে স্পেশালিস্ট প্লেয়ার কিন্তু টেস্ট ক্রিকেটে এসে নিজেকে অ্যাডজাস্ট করা ভেরি ডিফিকাল্ট। টেস্ট ক্রিকেটটা আসলে আপনি যত গ্রেট প্লেয়ার বলেন বা গ্রেট প্লেয়ারদের জিজ্ঞেস করেন, সবাই বলবে এইটাই হলো আসল ক্রিকেট। আপনি যখন এখানে ভালো করবেন তখনই আপনি রিয়েল ক্রিকেটার, রিয়েল টেস্ট নেশন বলেন বা আপনি একটা নেশন বলেন, ক্রিকেট নেশন বলেন। আপনি যদি এই জায়গায় ইমপ্রুভ করতে না পারেন, আপনি বলেন জিম্বাবুয়ে কিন্তু এখন বলেন কেনিয়া বলেন একসময় কিন্তু ভালো ক্রিকেট খেলেছে ওরা, কিন্তু যেহেতু ওদের ডোমেস্টিক স্ট্রাকচারটা ফার্স্ট ক্লাস স্ট্রাকচার এগুলি খুব একটা ভালো ছিল না বলেই কিন্তু ওরা কিন্তু ক্রিকেট নেশন হিসেবে আর অনেক পিছিয়ে গিয়েছে। ওকে, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আমি একটু হাসিবুল হাসান শান্তর কাছে ফিরতে চাই। একই প্রশ্নে আপনাদের দুজনের কথা শুনতে চাই, সেটা হচ্ছে গণমাধ্যম। আমরা দেখেছি একটি টুর্নামেন্ট চলতে থাকার সময়, একটি সিরিজ চলতে থাকার সময় গণমাধ্যম যে দলের ভিতরকার নানা রকম কথা সামনে নিয়ে আসে, সেতে দলের উপর চাপ পড়ে বলে কেউ কেউ বলছেন, আবার কেউ কেউ বলছেন যে গণমাধ্যমের কারণেই আসলে বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। সেটি হাবিবুল বাশার সুমনকে প্রথম টেস্টে অন্তর্ভুক্তি থেকে শুরু করে মাহমুদুল্লাহকে শ্রীলঙ্কায় রেখে দেওয়া পর্যন্ত আসলে গণমাধ্যমকে অনেকে কৃতিত্ব বা অনেকে কৃতিত্ব দিতে চান না। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনাদের কাছে কথা বলতে। ফিরে এলাম আজকে বাংলাদেশের সিলেকশন প্রসেস নিয়ে। বিরতির আগে আমার সাথে কথা হয়েছিল চিফ সিলেক্টর মিনহাজুল আবেদিন নান্নু আমাদেরকে জানিয়েছেন যে সিলেকশন প্রসেসে আসলে মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বে হাবিবুল বাশার সুমন এবং কোচ হাতুড়ে সিং এবং ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করেন। সানোয়ার ভাই অবশ্য বলছিলেন যে সিলেকশন প্রসেসে হাতুড়ে সিং এ বিষয়টিকে ডমিনেট করে থাকেন বলে মনে হয়। এটা আসলে না, নান্নু ভাই যেটা বলছে অবশ্যই লাস্ট আমরা এই সিলেকশন প্রসেসটি নিয়ে তো অনেক সমালোচনা হয়েছিল, দুই স্তরের সিলেকশন কমিটি এই ধরনের অনেক কিছু হয়েছিল। অবশ্যই আমরা জানি নান্নু ভাইয়ের মতো গ্রেট প্লেয়ার, নান্নু ভাইয়ের মতো হাবিবুল বাশার মতো বাংলাদেশের গ্রেট প্লেয়াররা এই যেহেতু সিলেকশন কমিটিতে আছে, তারা সারা বাংলাদেশের প্লেয়ারদের যেই ওয়েতে দেখছে, প্রতিটা খেলা দেখে, প্রতিটা জায়গায় মাঠে যাচ্ছে, তারা যেই ওয়েতে অবজার্ভ করে, আমরা ওইটাই চাই তাদের ডমিনেশনটা বেশি থাকবে অবশ্যই। কারণ তারা প্রতিটা প্লেয়ারকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পারছে, এক নতুন প্লেয়ার আসার ক্ষেত্রে সবকিছু নান্নু ভাইরা যেভাবে ফলো করছে, যেভাবে দেখছে, আমরা চাই নান্নু ভাইরাই বেশি ডমিনেট থাকবে। কিন্তু হাতুড়া সিং সারা বছর যেই ওয়েতে থাকে, ন্যাশনাল টিমের প্লেয়ার ছাড়া বাকি প্লেয়ারদের দেখার সুযোগ কতটুকু পায়, কতটুকু পায়। আমি এটাই বলতে চাচ্ছি যে নান্নু ভাইরে অবশ্যই আরো বেশি ভোকাল থাকবে, নান্নু ভাইদের স্বাভাবিক এই জায়গাটায়। হাসিবুল হাসান শান্ত, গণমাধ্যমের ভূমিকা সর্বশেষ যদি আমরা মাহমুদুল্লাহ দেশে আসছেন, ফিরে যাচ্ছেন বা থেকে যাচ্ছেন, ওয়ানডে টিমে থাকছেন না, সেটি নিয়ে কথা বলি। এবং আপনার নিশ্চয়ই মনে আছে প্রথম টেস্ট টিমে হাবিবুল বাশারের অন্তর্ভুক্তি নিয়েও প্রাথমিক টেস্ট দলে আসলে হাবিবুল বাশার ছিলেন না, পরে তাকে
আসলে কোনো কোনো ক্ষেত্রে এগুলো পজিটিভ আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে নেগেটিভটা বেশি। এখন টেকনোলজি এত উপরে চলে গেছে, অনলাইন যে গণমাধ্যমগুলি আছে সেগুলো আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে ঘটনাগুলি হয়নি সেগুলো তারা অনেক বানিয়ে লিখছে আমার কাছে মনে হয়। তো এই জিনিসগুলো আসলে বন্ধ না হলে একটু হলেও এফেক্ট হয় প্লেয়ারদের, কারণ তারা কিন্তু মাঠে খেলতে চায় ভালো খেলতে, কেউ কিন্তু খারাপ খেলতে চায় না। আমার মনে হয় যে এই গণমাধ্যমটা যদি তারা যদি নেগেটিভ কথাটা মানে বেশি প্রচার মানে বেশিভাবে প্রকাশ করতে চায়, সেই জিনিস থেকে সেই মন মানসিকতা থেকে একটু হলেও বেরিয়ে আসতে হবে। একটু পজিটিভ থেকে যদি আমরা দেশের জন্য দেশের প্লেয়ারদের মানে পজিটিভ বলে যদি হেল্প করতে পারি, সেটা কিন্তু কাজে দিবে মাঠে। রানা, আপনি কি মনে করছেন আমি মনে গণমাধ্যমের করি ভূমিকা? এই ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকই কাজ করে। পজিটিভ এই সেন্সে যে একটা প্লেয়ারটা আর একটা স্কোপ তৈরি হয়, নেগেটিভ এই সেন্সে যে ক্রিকেট বোর্ডের উচিত যে কিছু কনফিডেন্সিয়াল প্রাইভেসি কথাবার্তা এটা গণমাধ্যমের সব ক্ষেত্রে আসাটা আমি মনে করি ঠিক না। আপনার কেরিয়ার রিলেটিভলি শর্টেন, তো সেইটার জন্য কি আপনি গণমাধ্যমকে দায়ী করেন, আপনার নিজেকে দায়ী করেন, ইনজুরিকে দায়ী করেন, নাকি না না, আমি ডেফিনেটলি আমি আমার নিজেকে দায়ী করি, নিজেকে কারণ দায়ী আমি করেন? মানে injury ছিলাম। সানোয়ার, আপনার ক্রিকেটিং ক্যারিয়ারের ক্ষেত্রে গণমাধ্যমের কোনো ভূমিকা রয়েছে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বা পিছনে টেনে ধরে রাখার ক্ষেত্রে? না রিয়েলি না, কারণ হলো ধরেন আমাদের সময় এতটা বেশি ফোকাসও ছিল না, যদিও তারপরেও বলবো যে গণমাধ্যম সবসময় ক্রিকেটটা তো সবসময় ফলো করেছে। না আসলে পারফরমেন্স, আসলে ব্যক্তিগত পারফরমেন্স আর যত কিছু মিডিয়া তো কিছু একটা রোল থাকে, তারপরে ওভারঅল কিন্তু আপনার নিজের আমাদের ব্যক্তিগত সময় তো performance-টাই important। বিটিভিটাই মানে একটু বেশি ছিল। আর যেই জিনিসটা আমি আগের কথাই বলতে চাচ্ছিলাম, যেটা লাস্ট সিরিজটা আমরা যদি খেয়াল করে দেখি, নিউজিল্যান্ড সিরিজে কতজনের স্কোয়াড দিয়েছিল বাংলাদেশ টিম? তিনটা ধরনের। কারণটা কি? কারণ হাতুরা সিং সব প্লেয়ারকে দেখার সুযোগ পায় না, ওই সিরিজের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ নিয়েছিল। এই জন্যই আমি নান্নু ভাইয়ের কথাটা বারবার আমি এই কোণে আসছি, কারণ হলো নান্নু ভাইরা যদি সবাইকে চিনে, সবাইকে জানে কে কেমন করছে ডোমেস্টিক তা ক্রিকেটে, আপনি কি এবারে শিওর যে আসলে হাতুরি সিং এর আমি না, আমি শিওর এইটা যে সে কিন্তু ওই প্লেয়ারদের কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেট কখনো দেখার সুযোগ হয়ই না। কেন? ম্যাক্সিমাম first টাইম class- সে কিন্তু যখন সিরিজের বাইরে ম্যাক্সিমাম টাইম কিন্তু ম্যাক্সিমাম টাইম দেশে খুব কমই থাকেন, কিন্তু আচ্ছা। খুব খেলা দেখার সুযোগ কম হয়, কিন্তু ডোমেস্টিক ক্রিকেটটা বিশেষ করে Domestic cricket টা। ক্রিকেটটা বা ফার্স্ট ক্লাস ক্রিকেটটা দেখার সুযোগ কম হয়। সেই ক্ষেত্রে নান্নু ভাইরা যে ওয়েতে একটা প্লেয়ারকে ইনস এন্ড আউট যে ওয়ে দেখতে পাচ্ছে, তার দেখার জন্য কিন্তু ওই বড় স্কোয়াড নিয়ে বাইরে দেখতে হয়েছে বা ট্রায়াল দিতে হয়েছে। এই ধরনের অনেক ধরনের প্রবলেম হতে পারে। এই জন্য বলছে নান্নু ভাইদের আরো বেশি অ্যাক্টিভ, মানে তাদের যদি মানে ভোকালটা আরো বেশি থাকে, আরো ভালো সিলেকশন হবে আমার মনে হয়। শান্ত, আপনিও কি তাই মনে করছেন? আমি আপনি এজ গ্রুপের সিলেক্টর হিসেবে আপনি কি মনে করেন যে সিলেকশনের জন্য যতগুলি খেলা আপনাদের দেখা দরকার ততগুলি আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সব সেই ক্ষেত্রে তো আমি বলবো যে এই জায়গাটা আসলে আমি একটু সানাবের সাথে দ্বিমত হবো, কারণ হাতুর সিং যে প্লেয়ারদের খেলা দেখেন তারা কিন্তু যে খেলা দেখেই চান্স পাচ্ছে তা না, কিন্তু এখানে কিন্তু নান্নু ভাই বলেন, সুমন বলেন, শিবন ভাই যারা আছেন তারা কিন্তু তাদের কথার যে প্লেয়ারগুলিকে ওনারা বলছেন সেগুলো কিন্তু গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে আমার দেখা মতে সোফার এখন পর্যন্ত, এবং দুই একজন বাদে বাকি সব কিন্তু সিলেক্টরদের যারা আছেন তাদের কথা অনুযায়ী কিন্তু সেইভাবে টিম তৈরি করা হচ্ছে। আমি জানি এর পর্যন্ত আসলে এরপরে আমার জানা মতে বাইরে কিছু হয় না। আর ওই প্রশ্নটা একটু করে রাখতে চাই যে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে গণমাধ্যম কোন রকম ইতি বা নীতি ভূমিকা এরকম একটা সানভাই বলে গেল, তেমন একটা গণমাধ্যম ছিল না তখন, শুধু প্রথম আলো বা ইত্তেফাক বা বিটিভি এরকম ছিল। ওই সময় আসলে এত গণমাধ্যম ছিল না বলেই এত সমস্যা হয় নাই। বাট এটা গণমাধ্যমের জন্য না, আমার নিজের কিছু আমাদের সময় আসলে খেলাটা এত সিরিয়াস ছিল না। আমরা খেলতাম 6 মাস খেলতাম না, তো 2 বছরে 2টা ওয়ানডে খেলতাম, তো আমাদের প্রফেশনাল ওয়েটা ছিল কম দেখে আমরা আসলে বেশি দিন খেলতে মানে পারিনি। গণমাধ্যমে কিছু পজিটিভ ভূমিকা হচ্ছে, যে নান্নু ভাইয়ের কথা, যার কথা বলে আমরা এখন কথা বলছি, আমাদের চিফ সিলেক্টর নান্নু ভাই কিন্তু আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ টিমে কিন্তু নান্নু ভাই ছিল না। আমার মনে হয় ওই 99 জায়গাটা না 99 ওয়ার্ল্ড কাপে কিন্তু গণমাধ্যমের বিশাল একটা ভূমিকা ছিল। হাবিবুল বাশার সুমন টেস্ট টিমই ছিল না। টেস্ট টিমে ছিল না। এটা কিন্তু পজিটিভ নেগেটিভ অবশ্যই সব জায়গায় থাকবে। কাজ করতে গেলে হয়তো সাংবাদিকরাও সবসময় চায় যে পজিটিভ করতে, বা কিছু নেগেটিভ অনেক সময় হয়ে যায়। হয়তো যেগুলো শান্ত বলছিল যে টিমের কিছু ইনসাইট যেগুলি থাকে হয়তো টিমের মধ্যেই থাকা উচিত। আমার মনে হয় যে এই জায়গা থেকে আমরা একটা বিরতি নিয়ে এসে আবার একটু ফিরে আসতে পারি যে অনেক দেশেরই বিশেষ করে ক্রিকেট যেহেতু খুব সাংঘাতিক রকমের একটি মনস্তাত্ত্বিক খেলা, শারীরিক সক্ষমতার পরেও মনস্তত্ত্বের একটা ব্যাপার থাকে। আসলে আর কোনো খেলা এরকম শরীর এবং মন দুটোই একসাথে এরকম চূড়ান্ত ভাবে লাগে কিনা আমার আর জানা নেই। তো ওইটার ক্ষেত্রে তারা একটু গণমাধ্যমকে এড়িয়েও থাকতে পারেন কিনা, মানে খবরের কাগজে কি লেখা হলো না হলো সেটা পড়লেন না। গণমাধ্যমের কিছু একটা সিরিজ চলাকালীন সময় বা কোন সময় কেউ নিউজটা করা দরকার, প্লেয়ার তাদেরও একটা দায়িত্ব অবশ্যই আছে যে টিমের মানে যেটা হয়তো টিমের পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে, ওই জায়গাগুলি গণমাধ্যমের একটু দায়িত্ব নিয়ে অনেক ক্ষেত্রে হয়তো বা উচিত ওইগুলো চিন্তা করার। আরেকটা জিনিস একটু আমরা বিরতি নিয়ে ফিরে এসে আপনাদেরকে জানতে চাইবো যে গণমাধ্যম যেসব জায়গা থেকে তথ্য বা যেসব কথাগুলি বলে সেগুলি
কোনো না কোনো ভাবে আপনাদের মতো যারা ক্রিকেট বিশেষজ্ঞ আছেন, সাবেক ক্রিকেটার আছেন, তাদের মুখ দিয়ে বলা, তারাও একটু সচেতন হবেন কিনা বা তাদের ব্যাপারেও একটু আসলে লক্ষ্য রাখা হবে কিনা, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। আমরা গণমাধ্যম নিয়ে কথা বলছিলাম, পাশাপাশি এটিও জানতে চাইছিলাম যারা ক্রিকেট বিশেষজ্ঞ আছেন, সিনিয়র ক্রিকেটার আছেন, তারা কথা বলার সময় একটু সতর্ক থাকা সমীচীন কিনা, যখন বিশেষ করে একটি টুর্নামেন্ট বা একটি সিরিজ চলতে থাকে। সিরিজ চলাকালীন অবশ্যই সবকিছু চিন্তা করে কথা বলা উচিত, অবশ্যই সমালোচনা অবশ্যই থাকবে, কিন্তু ওইটার মধ্যে ক্রিয়েটিভ পজিটিভ থিং থাকতে হবে। সমালোচনা কিন্তু আমরা এমন কিছু করবো না সিরিজের চলাকালীন সবারই একটা দায়িত্ব থাকে, মিডিয়া বলেন বা আমরা সিনিয়র ক্রিকেটার বলেন বা প্লেয়ার বলেন, যারা খেলছে তাদের সবারই কিন্তু একটা দায়িত্ব থাকে। ওই সব দায়িত্বগুলি প্রপারলি যদি আমরা নিজেদেরটা পালন করি তাহলে হয়তো বা প্রবলেমটা ক্রিয়েট হবে না। প্রথম আলোর যে একটা স্লোগান, আগে নিজে ঠিক হই তাহলে হয়তো বা অন্যটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। অবশ্যই এখন আমরা যদি মানে সত্যি কথা বলতে যদি আমাদের দেশকে আমরা ভালোবাসি বা আমাদের ক্রিকেটকে যদি আমরা ভালোবাসি, তাহলে আমাদের সেই ক্ষেত্রে আমাদের এই ধরনের সিরিজ চলাকালীন অবস্থায় আসলে এই ধরনের কথা বলা বা গণমাধ্যমকে কথা না বলার পরেও মাঝে মাঝে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপনার সঙ্গে আমার একবার কথা হচ্ছিল এটি নিয়ে যে সিনিয়র ক্রিকেটাররা দূরে থাক, টুর্নামেন্ট চলছে বাংলাদেশে, বিশ্বকাপের মতো টুর্নামেন্ট, আমাদের শ্রেষ্ঠ দুইজন প্লেয়ার প্রথম আলো বা আরো অন্য কাগজে লিখছেন, কলাম লিখছেন, সেটিও বা কিরকম, সেটি নিয়ে আবার সেটাই আমি বলছি যে আমাদের উচিত আসলে আমাদের পজিটিভ দিকটা বেশি দেখা। আমাদের হয় কি আমরা আমাদের আবেগ বেশি কাজ করে দেখে দেখা যায় যে আমরা নেগেটিভটাও বেশি বলে ফেলি, বাট বলবো সেটা আসলে যে ব্যক্তিকে বলবো তাকে আলাদাভাবে ডেকে আমরা বুঝাতে পারি। সেই জায়গায় কিন্তু যদি কাউন্সিলিং এর দরকার আছে, মনতান্ত্রিকের দরকার আছে, সেইগুলো আসলে সব কিছু আমাদের দেখতে হবে। নেগেটিভ নেগেটিভটাই বেশি আলাপ হয় আমাদের, বাট আমরা যদি চিন্তা করি যে একটু যারা সিনিয়র প্লেয়ার আছেন তারা যদি একটু পজিটিভভাবে জিনিসগুলিকে মানে উপস্থাপনা করি তাহলে মনে বেটার হয়। যেই জিনিসটা হয়তো ওভারঅল ক্রিকেট কালচারটা আমাদের ডেভেলপ করতে হবে। আমরা হয়তো ক্রিকেট কালচার অত বেশি অনেক লম্বা সময় দেখেন না, ইংল্যান্ড বলেন অস্ট্রেলিয়া বলেন, ওরা ক্রিকেট কালচারটা যেভাবে তৈরি করেছে আমরা এখনো আসলে ওইভাবে তৈরি করতে পারিনি। সব জায়গা থেকে আমরা নিজেদের ইমপ্রুভ করতে হবে। আমাদের অফিসিয়াল বলেন, প্লেয়ার বলেন, মিডিয়া বলেন, সবাইকে কিন্তু সবার জায়গা থেকে নিজেকে আপডেট করতে হবে। আমাদের ক্রিকেট কালচারটা ডেভেলপ করতে হবে। ক্রিকেটটা কার কোনটা রোল, কে কোনটা বলার উচিত, কে কোনটা বলা উচিত না, এই জায়গাগুলি সবগুলি যখন ইমপ্রুভ করবো অটোমেটিক কিন্তু সব জায়গা থেকে এই প্রবলেমগুলি সলভ হয়ে আসবে সময়ের সাথে। আশা করি আমরা একটা সময় যেটা বলেন আপনি যে সিরিজের সময় কলাম লিখতে পারবে কিনা, প্লেয়ারদের কিন্তু একটা রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু বোর্ড থেকে দেওয়া হয়, এগ্রিমেন্ট থাকে ওদের সাথে, কোনটা করতে পারবে কোনটা করতে পারবে না। এই রুলসগুলি হয়তো সময়ের সাথে সাথে প্লেয়াররা জেনে যাচ্ছে কোনটা তার রাইট, কোনটা তার রাইট না। এগুলি প্লেয়াররাও যখন হয়তো এডুকেটেড হয়ে যাবে এই প্রবলেমগুলি হয়তো বা প্লেয়াররা যেরকম ভালো খেলে আসতেছে, সংগঠনও কিন্তু আস্তে আস্তে তাদের প্ল্যানিং ট্রেনিং অনেক কিছু জানতে মানে ভালো করার চেষ্টা করতেছে, তারা জানছে এবং সামনে আরো বেটার রুলস হবে, আমি শিওর। রানা কি মনে করেন? আমি মনে করি আসলে প্রাইভেসিটা অনেক ইম্পর্টেন্ট, এবং একটা টুর্নামেন্ট চলাকালীন যদি এই ধরনের মানে প্রাইভেসিটা যদি কোনো কারণে কনফিডেন্সিয়াল কিছু বের হয়, আলটিমেটলি এই ইম্প্যাক্টটা টিমের উপরও কিন্তু কিছুটা হলেও বর্তায় পড়ে। কারণ হচ্ছে একটা টুর্নামেন্ট যখন খেলতে যায় তখন কিন্তু প্রত্যেকটা প্লেয়ার একটা প্ল্যানিং প্রপার ইয়েতে থাকে, যে তারা কেউ কিন্তু ইচ্ছা করে খারাপ খেলতে চায় না, সবাই চিন্তা করে যে আমি ভালো খেলবো। তো এই ধরনের সিচুয়েশনগুলো যখন হয় যে টিমের খেলা চলার মাঝকালীন একজন প্লেয়ার ড্রপ এবং সে দেশে ফেরত আসতেছে, আলটিমেটলি তখন আর একটা প্লেয়ার, নতুন প্লেয়ার যে খেলতে গেছে, এক্সপিরিয়েন্স কম, সে তখন চিন্তা করে যে আমি খারাপ করলে আমাকেও তো এই সিচুয়েশন হইতে পারে। এই ধরনের একটা ভয় কাজ করে মনের ভিতরে। আই থিঙ্ক সো আলটিমেটলি কনফিডেন্সিয়াল জিনিসটা থাকলে সবার জন্যই ভালো, কারণ উই অল আর ম্যাচিউরড। এই জায়গাটা আমরা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য সবাই কিন্তু যার যার জায়গা থেকে কাজ করছে বাংলাদেশ ক্রিকেট ইমপ্রুভমেন্টের জন্য। বোর্ড বলেন, বোর্ডকে অবশ্যই তাদের বেস্ট পসিবল ওয়েতে বা তারা চিন্তা করছে, প্ল্যানিং করছে, বা মিডিয়া বলেন বা প্লেয়াররা বলেন, সিনিয়র প্লেয়াররা বলেন, সবাই কিন্তু ভালোর জন্যই কাজ করছে। এর মধ্যেও কিন্তু ভুল ত্রুটি হবেই। এর সমালোচনা মানে কিন্তু সমালোচনা হলে পজিটিভ, অবশ্যই পজিটিভ ওয়েতে চিন্তা করতে হবে। আমরা কিন্তু এখানে কেউই আমরা ক্রিকেট বোর্ডের এগেনস্টে না, আমাদের টিমের এগেনস্টে না, আমাদের কোচের এগেনস্টে না। সত্যি কথা বলতে সবাই কিন্তু আমাদের চাই যে যার যার জায়গা থেকে দায়িত্বটা প্রপারলি পালন করুক সবাই। আমি আজকের খেলাটাতে আবার একটু ফিরে আসি। ৭তম টেস্ট, বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে টসে হেরে ফিল্ডিং করতে বাধ্য হয়েছিল এবং 7 উইকেট, আসলে 238 রান। আগামীকাল নতুন আরেকটা দিন, একটু আপনাদের কাছে শুনতে চাই যে কিভাবে কি করব, আমরা কি আশা করছি। আমরা মানে ওভারঅল কিন্তু আমরা বলবো যে ভালো পারফর্ম করেছে বাংলাদেশ, কিন্তু মানে ভালো করেছে। আমাদের পুরো দিনটা হয়তো লাস্টলি হয়তো আমরা হয়তো আরেকটু ভালোভাবে শেষ করতে পারতাম, কিন্তু আমাদের ওভারঅল বলেন বেশ কিছু আমরা এই
অনুষ্ঠান শুরুর আগে কথা বলছিলাম, মুশফিকের যে কিপিং নিয়ে কথা বলছিলাম, প্লাস হলো মুস্তাফিজের বোলিং নিয়ে কথা বলছিলাম, মিরাজ ভালো বোলিং করছে, অনেক কিছু পজিটিভ কিন্তু আজকের আপনি সারাদিন যদি লক্ষ্য করেন অনেক কিছু পজিটিভ ছিল। তবে তারপরেও আমরা যে জিনিসটা বলছিলাম, টেস্ট ক্রিকেট কিন্তু একটা সেশন বা দুইটা সেশনের পারফরমেন্স দিয়ে কিন্তু ওভারঅল কাউন্ট করা সম্ভব না, লং ওয়ে, আর 4 দিন বাকি আছে। আজকের দিনটা হয়তো বা আরো ভালোভাবে শেষ করতে পারতাম, হয়তো বা চান্দিমাল একাই ডিফারেন্সটা তৈরি করে দিয়েছে, অসাধারণ খেলেছে, ব্যাটিং করেছে। টেস্ট ক্রিকেটে এটি কিন্তু টেস্ট ক্রিকেটের বিউটি, যে একটা পার্টনারশিপ অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে। এখনো কিন্তু আমাদের নেক্সট মানে কালকে শুরুটা করতে হবে, আমরা যত আর্লি আমাদের অল আউট করতে পারবো। আমাদের একটা ফার্স্ট ইনিংসটা কিন্তু মানে এই টেস্টে কিন্তু ফার্স্ট ইনিংসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা ফার্স্ট ইনিংসে যদি ভালো একটা কিছু করতে পারি, ভালো ব্যাটিং করতে পারি, শিওর যে এই টেস্ট দিয়ে আমরা কিন্তু ৭০তম টেস্ট আমাদের স্মরণীয় করতে রাখতে পারবো, প্লাস হলে আমরা এই সিরিজটাও ভালো কিছু করার সুযোগ থাকবে। এই উইকেটে কিন্তু লো স্কোরিং ম্যাচ শ্রীলঙ্কা আগেও করেছে, এবং রাসেল বলছিল যে ২৫০ উপরে গেলে কিন্তু টাফ হয়ে যায়, সেকেন্ড ইনিংসে সেকেন্ড ডেতে উইকেট আরও বেশি স্লো হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে আমাদের ব্যাটসম্যানদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে ধৈর্যর যে শক্তি, যে মনোবল, সেটা তৈরি করতে হবে, বাইরের বল খেলার প্রবণতাটা কমাতে হবে। সেই জায়গায় কিন্তু ব্যাটসম্যানদের খুবই মনোযোগী হতে হবে, কারণ ব্যাটসম্যানরা যদি আননেসেসারি বাইরের বল খেলে আউট হয়ে যান, সেখানে কিন্তু বাংলাদেশের জন্য সেটা মানে আমার কাছে মনে হয় যে বিশাল একটা এফেক্ট নিয়ে আসবে। বাট আমরা আগে বোলিং করেছি, সো ব্যাটসম্যানদের বোঝা উচিত এই উইকেটে কীভাবে খেলা উচিত, সেইভাবে অ্যাপ্লাই করা উচিত। যদি আমরা অ্যাপ্লাই না করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য টেস্টটা জিতাও টাফ হয়ে যাবে এই উইকেটে। রানা, এই সম্পর্কে আপনি কালকের দিনটি সম্পর্কে কালকের দিন আপনি দেখেন, আজকে কিন্তু আমাদের বাংলাদেশ টিম, আমি বলবো যে ডেফিনেটলি আমরা ভালো বোলিং করেছি। এই কারণেই দেখেন, ওদের ১৯৫ রানে ৭ উইকেট পড়ে গেছিল এবং ৭০ রানে ৪ উইকেট ছিল। তো আলটিমেটলি আমি চান্দিমাল এবং হেরাত, ওরা দুইজন কিন্তু, চান্দিমাল ২১০ বল খেলে ৮৬ রান করেছে এবং হেরাত ৬৩ বল খেলে করেছে ১৮ রান। তো এখানেও কিন্তু আমাদের একটা লার্নিং, মানে এখানে, কারণ ডেফিনেটলি এখানে একটা লার্নিং শেখার কিছু আছে। তো আমি মনে করি যে কালকে যদি আমরা, আগামীকালকে ওদেরকে যদি খুব দ্রুত আমরা অল আউট করতে পারি, অল আউট করে দিতে পারি, তাহলে আমাদের ওই সেশন ওয়াইজ আমাদের ব্যাটিং করা ডেফিনেটলি উচিত। কারণ এরা হচ্ছে কুইক উইকেট পড়ার পর যেখান থেকে ওরা কামব্যাক করেছে, এখান থেকে আমরা ওয়াই নট, আমরা কেন পারবো না? ডেফিনেটলি আমাদের মধ্যে সেই সামর্থ্য আছে। স্যার, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার যে ডেবু ম্যাচটি নিউজিল্যান্ডের সঙ্গে, সেটি আমি আসলে স্কোর কার্ড বের করে দেখছিলাম যে আপনার ডেবু ম্যাচ বাংলাদেশের ডিফিকাল্ট টাইম পার করছিল। আপনি যখন মাঠে যাচ্ছেন, তখন মোহাম্মদ আশরাফুল, আমিনুল ইসলাম, আল শারিয়ার, জাভেদ ওমর সহ 5টি উইকেট সে সময় নেই শুরুর দিকে। আপনি কিন্তু ধৈর্য ধরে খেলছিলেন, 45 রান করেছেন, 72 বল খেলেছিলেন, কট আউট হয়েছেন। আপনার কি, আমার যদ্দূর মনে পড়ে যে আপনি খুবই ধৈর্যেরই একটি ইনিংস খেলছিলেন, আপনার প্রশংসা করছিলেন সবাই, কিন্তু একটু কি মনে আছে যে কেন? মানে ক্লিয়ারলি মনে আছে, যেহেতু আমার ডেবিউট টেস্টে স্বাভাবিক মনে থাকা স্বাভাবিক। মানে নিউজিল্যান্ড কন্ডিশন তো আমরা সবাই জানি, নিউজিল্যান্ড কন্ডিশন একটু ডিফিকাল্ট, প্লাস হলো আমরা মানে টেস্ট ক্রিকেটটা তখন একবার ওইটা মানে বাংলাদেশে আমার ফার্স্ট ডেবিউট টেস্ট, প্লাস হলো নিউজিল্যান্ডের আমাদের ফার্স্ট সিরিজ। 45 রান করার পরে মেইন বোলার যারা সবকিছু মানে ম্যাকমিলান ও খুব মানে অর্ডিনারি একটা বল অফ স্টাম্পের বাইরে স্কোয়ার কাট, আমি জোরে স্কোয়ার কাটই করেছি, স্ট্রেট টু দ্য ফিল্ডার চলে গিয়েছিল। সে সময় আমার যদ্দূর মনে আছে, সেই সময় ধারাভাষ্য যারা দিচ্ছিলেন, নিউজিল্যান্ডের একজন ধারাভাষ্যকার বলছিলেন যে সান, তুমি এই বলটি ছেড়ে দিলেও পারতা, এবং তোমার টেস্ট ক্রিকেট এইজন্য এনাফ। আমি সেই জন্যই আপনার অভিজ্ঞতা, মানে এইটা কি হয় আসলে ব্যাটসম্যানরা কি বলটা, যেই বলটা চুজ করতে ভুল করে বা ফিট, আপনার যদি পা একটু নড়তো স্কোয়ারের দিকে যেত, তবুও কিন্তু বলটা 4 হতো। অবশ্যই আমি যদি এটা নিচে বলটা এমন ছিল যেটা নিচে খেলার মতো, ইচ্ছা করলে হয়তো রোল করার মতো সুযোগ ছিল, জি, এটা হয়তো বা মোমেন্টামের সাথে চলে গিয়েছে, প্লাস হলো হয়তো এক্সপেরিয়েন্স কম ছিল। এই জায়গাগুলিতে আমাদের ইমপ্রুভ করার অনেক বেশি দরকার। এই জায়গাগুলি যেটা আমরা বলছিলাম যে শ্রীলঙ্কার যেই ইনিংসটা আজকে খেলেছে, আজকে কিন্তু সেই চান্দিমালের ইনিংসটাই আসলে ডিফারেন্স করে দিয়েছে। আমি শান্তকে একটি বিষয় জানতে চাই। শান্ত, আপনাকেও অনেক প্রতিভাবান বলা হতো, কিন্তু একটি মানে আপনার যেটিকে বলবো হচ্ছে শর্টকামে, যেটি উত্তরাধিকার সূত্রে আমাদের প্লেয়াররা পেয়েছে, যে প্রতি ওভারে 2টি একটি বল হয়তো আপনি যেভাবে করতে চাচ্ছেন সেভাবে করতে পারছেন না, সেটির কারণ কি বলে আসলে মনে করেন? আসলে আমার সময় আমি কি বলবো, আমি যেভাবে বোলিং করেছি, আমার কিন্তু কোনো ভালো কোচ ছিল না বা ভালো ট্রেনার ছিল না, বা আমাদের কোনো গোল ছিল না, সত্যি কথা বলতে। হ্যাঁ, যদি ওরকম গোল থাকতো বা ওরকম সিরিয়াসনেস থাকতো, হয়তো আমি আর বেটার বোলিং করতাম। প্রপার গাইডেন্সটা পাইনি, আর যা করেছি আসলে গড গিফটেড, সত্যি কথা বলতে। মানে খুব নাশার করা হয়নি। বিকাশ, কি বলবেন যে ওভারে 6টি বলই ভালো করাটা খুব কঠিন কিনা, বা মানে খুব বেশি কিছু চেষ্টা না করা? আসলে কঠিন না, কিন্তু
অ্যাকচুয়ালি মানে- আমি এখন বলবো সেটা বুঝি। আমি বলবো 6টি বল ভালো, মানে এটা মেইন ইয়া হচ্ছে কনফিডেন্স। আমি যদি প্রপার কনফিডেন্স আমার মধ্যে গ্রো করে, আমি যদি চিন্তা করি যে না আমি 6টা বল কনফিডেন্স নিয়ে বোলিং করতে হবে, তাহলে মনে করেন যে অবশ্যই ভালো হবে। এখানে আরেকটা বিষয় আছে, আমি বলবো যে শেষ- এখানকার আগে আমাদের সময় যে যারা ব্যাটসম্যান ছিলেন তারা কিন্তু অনেক অনেক স্ট্রং ব্যাটসম্যান ছিলেন, তারা কিন্তু অনেক ভালো বলও কিন্তু দেখা যেত যে টেকনিক্যালি অনেক কারেক্ট ছিলেন, হ্যাঁ, হ্যাঁ। টেকনিক্যালি অনেক কারেক্ট ছিলেন, যে মানে ফিশিং করা এর বাইরে এগুলি না দেখা। আমাদের সময় শেষ। জনাব সানোয়ার হোসেন, জনাব হাসিবুল হোসেন শান্ত এবং জনাব মাহমুদুল্লাহ সানানা, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।